দিলীপ দা, যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকের দিনে? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি কি বলবো। একটা পার্টি টিএমসি, সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর কোনো প্রয়োজনও মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, কোনো অসম্ভব বলে কিছু না। দিলীপ দা, আপনি এক সময় বলেছিলেন যে রাজনীতিতে থাকার জন্য পদে থাকা বা দায়িত্বে থাকা প্রয়োজন, সংগঠনে সক্রিয় থাকতে। আজকে আপনার সঙ্গে সুমিত ভট্টাচার্য, বিশেষ করে সংগঠনের অমিতাভ চক্রবর্তীর যে আলোচনা হলো, তাতে পদ বা দায়িত্ব নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, পদ দায়িত্ব বোধহয় এনাদের দায়িত্বের মধ্যে নাই, সেই জন্য হয়নি। কিন্তু পশ্চিমবাংলার কাজ, এখানকার নির্বাচন জেতা, এটাই আমাদের কাছে মুখ্য বিষয় এখন নির্বাচনের সময়, সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দিলীপ দা, দলের মধ্যে দ্বন্দ্ব, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কি আবার আগের মতো দিলীপ ঘোষকে তৃণমূলকে মুখ সমেত উপরে তোলার জন্য একই ভূমিকা দেখা যাবে? দেখে কি মনে হচ্ছে? আসুক নির্বাচন, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে। তো সেটা আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে যাচ্ছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম, হ্যাঁ, আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম, তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। দিলীপ দা, আপনার সমর্থকদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী পদে কি দিলীপ ঘোষকে বসানো হবে বা 70 থেকে 177 হবে? আগে তো ইলেকশন আসুক, জিতুক, তারপরে মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, সেই জন্য সবাইকে লড়াই করতে হবে। অমিত শাহের সঙ্গেও বৈঠকে ছিলেন। আমাকে গতকাল ডাকা হয়েছিল সাংগঠনিক বৈঠক, নির্বাচনী প্রস্তুতি মাননীয় অমিত শাহ ছিলেন। তিনি আমাকে বলে গেছেন লাগুন, পুরোপুরি লাগতে হবে। তো মাননীয় রাজ্য সভাপতিরও ইচ্ছা ছিল। তো আজকে এলাম ওনার সঙ্গে কথা বলতে। অনেক কমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা আপনি যেরকম বলবেন, আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজটা এগিয়ে যাবে। তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি হবে, আমি জানি না, দায়িত্ব দেওয়া হবে। আমি বলেছি আমি পুরো সময় আছি এখন। রাজ্য বিজেপির সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে। মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ, এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন, রূপরেখা তৈরি করছিলেন। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। এই কদিন ইনঅ্যাক্টিভ কেন ছিলেন সেই প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি বলছেন, আমাদের প্রশ্ন বলছেন যে এতদিন দিলীপ দা বাড়িতে রূপরেখা তৈরি করছিলেন, ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন, এতদিন কিভাবে লড়াই করবেন। তারপরে সঠিক সময় ময়দানে নামলেন আপনি, এটাই সময় ছিল, আসল সময়। অভিষেক সর্বমোট স্ট্রাইক রেট ছিল এই ধারণা পার্টির যখন প্রয়োজন আছে তখন আমি 2026 থেকে আপনি প্রার্থী হিসেবে দেখতে পাবো? সেটা পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে। দিলীপ দা, বারবার শোনা গেছে যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না। আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো, মানে কথাটা উঠে এলো। প্রশ্ন নাই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলায় একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিও তাই হয়। সে নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমি কি বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই। যে যেমন করে বোঝে, সব জিনিসটা একরকম বোঝে না সবাই। দিলীপ দা, রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন। যে জায়গাটা কোনো একটা কারণে গত কয়েক মাস আপনাকে এই
রাজ্য দপ্তরে সেভাবে দেখা যায়নি। আপনি কি পার্টি অফিসে এলেই রণকৌশল করে সবাই নয়, চাও খাই কিন্তু আমি তো আপনারা জানেন যে আমি এই ধরনের মিটিং এ কম থাকি। আগেও থাকতাম, আমাদের টিম ছিল, তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন এর আগে ইলেকশন অব্দি, তারা প্ল্যানিং করতেন, আমার সহায়তা থাকতো, আমার মতামত দিতেন। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি, আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে। তো দুটোই চলবে। আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা রণকৌশল তৈরি করতে পারেন, অনেকে রাজনীতি করছেন, তারা সবাই মিলে করবেন। দিলীপ তাহলে দা, আপনি আপনার লোকে মুখে- রণকৌশল নিয়মিত। তৈরি করছিলেন এবার এবং এখন পার্টি যে অবস্থা দাঁড়িয়ে আছে, কোন অবস্থা দাঁড়িয়ে আছে, মানে পার্টির অবস্থান আগে যে পার্টির কোলেবর বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু, বিশেষ গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেখানে অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বাকি পার্টিগুলো দেখো না, মমতা ব্যানার্জি আর কি ক্ষমতায় আছেন, উনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তো বিরোধী দলে এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে, আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকটা হবে। দিলীপ দা, আপনি বললেন যে দল যদি চায় তাহলে আপনি প্রার্থী হতে প্রস্তুত। আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য আপনি প্রস্তুত আছেন? খড়গপুরে আমি লড়েছি দুবার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে এই যে বলেন আমি নিশ্চয়ই লড়ব। দিলীপ দা, 8 মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, কিছু দলের কর্মীরা যারা আপনার একসময় শক্তি ছিল, তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? কারণ তারাই তো আপনার শক্তি ছিল। পার্টির দলের কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাস হয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে এটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস হয়ে গেছে। তো তারা ঠিক করবে, বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি, তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপিরই লোক, আমি আপনাদেরই লোক। আমরা বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য আদি শুনছি। অনন্ত বলে কিছু নয়। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগে থেকে বিজেপি করছেন, তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয়, কিন্তু আমরা সবাই আদলের কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকে করছেন, করেছেন, অনেক লোক এসছে। বিজেপি ছিল কোথায়? তো তারা তো বিজেপি, তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। দিলীপ দা, আসন আপনি বদল এই ভুল 8 মাসে- সিদ্ধান্ত ছিল, এটা কি আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন, আপনার লোকসভায় আসন বদল, সেই আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা আপনাকে আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? না না, জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। যখন আমার রিয়েকশন বলেছিলাম আর কি হয়েছিল সেটাও বলেছিলাম, সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দিলীপ দা, এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাটি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটাই আবার? কার্তিক রাজনীতিতে চলে না, পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না, 2 মহামন্ত্রীর কি ঝগড়া, হ্যাঁ, তাদের ডায়লগ শুনেন কি বলেছে। আমাদের পার্টিতে সে অবস্থা যায় না, তাই তো মারপেচ হবেই একটু। দাদা, দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক, আজকে সমীর ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ। দিলীপ ঘোষ কি বলছেন? ঠিক আছে, প্রেসিডেন্ট কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা বলে ক্লোজ তো ক্লোজ, তারা মেনে দিলাম আমরা। এর আবহে যেভাবে কাজ করছে বঙ্গ বিজেপি, তাতে কোথাও একটা ছন্দ বদলানো দরকার। আপনি বিভিন্ন জায়গায় SIR এর আছেন। কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিএলওরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসে, নাম বাদ গেছে।
এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম আছে, তাদের ডাকছে, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে SMS এ মেসেজও আসছে। প্রায় 1,38,00,000 আরো নাম এরকম এসেছে যাদেরকে ডাকা হয়েছে, আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো, তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নাই, কারণ আগুন লেগে গেছে। এই যে 1-1.5 কোটি নাম যদি মাইনাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। সামগ্রিকভাবে কর্মীদের কি বার্তা দেবেন, বিজেপি কর্মীদের কি বার্তা? কিসের? সামগ্রিকভাবে যা আজকে পরিস্থিতি, বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে একটু এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। কিন্তু আগামী নির্বাচনে তাদের কাজের ফল ফলবে, তারা যে উৎসাহে কাজ করছেন সেটাই করবে। দিলীপদা, আপনাদের ইডিওলজি বা আপনার দলের যে রাজনৈতিক আন্দোলন, তার জন্যই আজ তৃণমূল কংগ্রেস মন্দিরের রাজনীতিতে ফিরতে বাধ্য হয়েছে। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন, মঞ্চ শেয়ার করবেন? এখন মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গন্ধ মনে হচ্ছিল নিউ টাউনেতে, তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল। 6 মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো, বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের জন্য। আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে যেদিন মর্নিং ওয়াক, যেদিন উদ্বোধন হয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না, কি বলবো না অন্য জায়গায় হচ্ছে মন্দির। কি ব্যাপার না, সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, কারো পয়সা দেওয়া হয়নি, তারা কেস করেছে, স্টে এসে গেছে হাইকোর্টে, সেখানে হলো না। কিন্তু যখন জিত করবই, অন্য একটা জায়গায় করা হয়েছে, সে জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার, সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে। আদৌ কি হবে, ওখানে হবে কিনা, খালি নির্বাচন কি হবে নাকি, আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন। তো পশ্চিমবঙ্গের মানুষ এইদিকে তাকাতে রাজি নয়। চাকরি নেই, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্য অবস্থা খারাপ, লোক সেই নিয়ে ব্যস্ত, তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো লোক ওটা জানতে চায়, মন্দির দেশের অভাব নেই বা মসজিদও দেশের অভাব নেই।